আজকাল দুর্গাপুজোয় খুব একটা বলি দেখা যায় না। এ রাজ্যে যে সমস্ত পুরনো বাড়িতে, বনেদি বাড়িতে, জমিদার বাড়িতে বা এককালে জমিদার ছিলেন এমন বাড়িতে যেখানে দুর্গাপুজো হতো বা হয়, সেই সব বাড়িগুলোতে এ রাজ্যে এখন যেভাবে পুজো হয়, যে পদ্ধতিতে পুজো হয়, তাতে আর বলির প্রচলন নেই। কোনো এককালে থাকলেও তারা সেটা বন্ধ করে দিয়েছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। সাধারণ মানুষের আহ্বানে সাড়া দিয়ে, যুগের সঙ্গে তাল মিলিয়ে কিছু কিছু মন্দিরে বা গৃহস্থ বাড়িতে যেখানে এখনও তন্ত্রমতে পুজো করার রেওয়াজ আছে, সেখানে সামান্য দু একটি বাড়িতে হয়, হয়তো বা দু একটি মন্দিরে এমন বলির রেওয়াজ আছে, তাও ক্রমশ কমছে। শ্রীরামকৃষ্ণ মায়ের আরাধনার জন্য মায়ের কোনো শিশুর, মায়ের কোনো সন্তানের প্রাণ নেওয়া সহ্য করতে পারতেন না। মা সারদা দেবীও তাই। তাই রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র বেলুর মঠে দুর্গাপুজোয় প্রথম দিন থেকে আজ পর্যন্ত বলির রেওয়াজ নেই। প্রাণী বলি হয় না, পশু বলি হয় না। কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার শাসনকালে, যার দলের পৃষ্ঠপোষকতা, যার দলের পরিচালনাধীন সরকারের পৃষ্ঠপোষকতা, যে ধর্ষক রক্ষক দল সরকারে থাকাকালীন এ রাজ্যে প্রতিদিন, প্রতি মুহূর্তে অভয়ারা ধর্ষিত হচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন এবার মানুষ উৎসবে কি। আপনি বলবেন বলির সঙ্গে উৎসবের কি সম্পর্ক? আছে, গভীর সম্পর্ক। সামান্য যে দু একটি বাড়িতে এখনো পর্যন্ত বা মন্দিরে বলির প্রচলন আছে, যদি সামনে থেকে দাঁড়িয়ে দেখার অভিজ্ঞতা থেকে থাকে বা খুব ছোটবেলাতেও যদি দেখে থাকেন, তাহলে একটু মনে করে দেখবেন, ঠিক যে সময় যুপকাষ্ঠে প্রাণীটিকে বা পশুটিকে বলি দেওয়া হয় মায়ের উদ্দেশ্যে, সেই সময় চারিদিকে খুব জোরে ঢাক বাজে, ভীষণ জোরে, যাতে অসহায় ওই প্রাণীটির কান্নার আওয়াজ চাপা পড়ে যায়, তার চিৎকার চাপা পড়ে যায়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে রাজ্যে যে অভয়ারা যুপকাষ্ঠে উঠছে উৎসবের বাহানায়, সে আওয়াজটা চাপা পড়ে যাক, জোরে, ভীষণ জোরে ঢাক বাজুক। আমরা খাবো, হুল্লোড় করব, জামা কাপড় কিনবো, আড্ডা দেব, পাড়ায় পাড়ায়, মণ্ডপে মণ্ডপে মুখ্যমন্ত্রী অনুদান নেওয়া অথবা না নেওয়া পুজোতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জলদগম্ভীর কণ্ঠে মা চণ্ডী উচ্চারিত হবেন, উৎসারিত হবেন আপনার আমার হৃদয় থেকে। আর ভীষণ আওয়াজ হবে, ভীষণ চিৎকার হবে, ভীষণ জোরে ঢাক বাজবে, মাইকে চণ্ডী মন্ত্রোচ্চারণ হবে। আর এসবে চাপা পড়ে যাবে প্রতিদিন, প্রতি মুহূর্তে এ রাজ্যে যুপকাষ্ঠে বলি হওয়া অভয়াদের আর্তনাদ, চিৎকার। 1 মাস পেরিয়ে গেছে, আর সহ্য হচ্ছে না মুখ্যমন্ত্রী। সবাই জেনে ফেলেছে, সবাই জেনে যাচ্ছে প্রতি মুহূর্তে, প্রতিদিন এ রাজ্যে কতজন অভয়া বলি হয়। আর সহ্য করতে পারছেন না মুখ্যমন্ত্রী। তথ্য চাপা তার সরকারের অভ্যাস, অপরাধী অভ্যাস। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোকে জানান না এ রাজ্যে প্রত্যেক বছর কত ধর্ষণ হয়, নারী লাঞ্ছনা হয়, হিসেব দেন না। তারপর দলের পেটোয়া মন্ত্রী শান্তিদের দিয়ে সাংবাদিক বৈঠক করে বলেন, আমরা অমুক রাজ্যের থেকে ধর্ষণে এতখানি নাম্বারে পিছিয়ে আছি, অতএব আমরা ভালো আছি। সব তথ্য চাপা সরকারের পরিসংখ্যান, সেহানো সরকারের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে, মুখোশ খসে পড়েছে। গোটা ভারত, গোটা পৃথিবী জানতে পারছে আসলে এ রাজ্যে প্রতিদিন, প্রতি মুহূর্তে অভয়াদের যুপকাষ্ঠে বলি হচ্ছে। আর মুখ্যমন্ত্রী চাইছেন অভয়ার কান্না চাপা দিতে, অভয়ার আর্তনাদ চাপা দিতে, অভয়ার জন্য বিচার চাওয়া কণ্ঠগুলোর সম্মিলিত চিৎকার, সমবেত স্লোগান চাপা পড়ে যাক উৎসবের আওয়াজে, ঢাকের বাদ দিতে অথবা তারস্বরে মাইকে। তাই মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলছে। যারা মুখ্যমন্ত্রীর থেকে ধর্মটা একটু ভালো বোঝেন, যারা আপনার আমার থেকে অনেক বেশি আধ্যাত্মিক, তারা বলছে এটা বাড়িতে বসে কান্নার সময় নয়, চুপ করে শোক করার সময় নয়, এটা নিজেদের আরো শক্ত করে বেরিয়ে পড়ার সময়, বিচার চাওয়ার সময়,
যে পশুগুলো প্রত্যেক দিন প্রতি মুহূর্তে এই বলিটা ভগবানের নামে নয়, ক্ষমতার যুপকাষ্ঠে ক্ষমতার নামে প্রত্যেক দিন আয়োজিত করছে, সংগঠিত করছে, প্রোটেকশন পাচ্ছে, মানে সুরক্ষা পাচ্ছে ধর্ষক রক্ষক তৃণমূল সরকারের কাছ থেকে, তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার সময় রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বলছে, অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ বলছেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলছেন, আরজি করে গেলে বোঝা যায়, একবার আরজি করে গেলে বোঝা যায় আমরা কেমন বা কতটা সভ্য হয়েছি। ঠিক সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আধ্যাত্মিকতায় আমার বিশ্বাস একটু হলেও রামকৃষ্ণ মিশনের সর্বত্যাগী সন্ন্যাসীদের তুলনায় একটু হলেও পিছিয়ে আছে, মা শারদা নামের দুর্গাপুজোর সংকল্প করা সন্ন্যাসীদের তুলনায় একটু হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মা দুর্গার প্রতি ভক্তি শ্রদ্ধা একটু হলেও বোধহয় কম আছে। সেই সন্ন্যাসীরা বলছেন এটা চোয়াল শক্ত করে পশুগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়ার সময়, কারণ এই পশুগুলো সভ্যতার আবর্জনার সঙ্গে যা করা হয় তাই এক্ষেত্রে করা উচিত। আর মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে অভয়াদের আর্তনাদ চাপা পড়ে যাক উৎসবের শব্দে। আপনি কি চাইছেন? এমন ভয়ঙ্কর উৎকট উৎসবের উন্মাদনা? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আমি জানি কোনটা কখন বলতে হয়, এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম। ধর্মযুদ্ধ চলছে, ধর্ম বনাম অধর্মের লড়াই। ছুঁড়ে ফেলে দিতে হবে মেয়েদের বিরুদ্ধে এমন ঘৃণ্য অপরাধ করা প্রাণীগুলোকে, এরা মানুষ নয় বলছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ স্বামী সুধীরানন্দ। স্মরণ করিয়ে দিচ্ছেন আদর্শ রাজ্য কেমন হওয়া উচিত। This is not the situation to sit and cry and weep. We have to be strong. Everyone has to be strong. This is a fight between dharma and adharma. We should remember, these people, they are just burden. These are not people, they are creatures. These creatures, the Shastras say, they are all a burden on this planet. They are burden on this planet means what do you do with burden? You just throw it away. কিন্তু চোর না শুনে ধর্মের কাহিনী। মমতা আবার স্পষ্ট করলেন তার নিশানায় ধর্ষক বা অভয়ার খুনিরা নয়, মমতার পাখির চোখ রাজনীতি, ক্ষমতা হারানোর ভয়, বাংলাদেশ হয়ে যাবার ভয়। বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন তো? বাংলাদেশ আলাদা রাষ্ট্র, ইন্ডিয়া আলাদা রাষ্ট্র, এখানে বাংলাদেশ হবে না। নিজের মুখেই বললেন সেমিনার রুমের পাশে ভাঙচুরের নির্দেশ তারই স্বাস্থ্য ভবন ইচ্ছা করেই দিয়েছে। অনেকে বলছে ওখানে কেন রেস্টরুমটা করতে গেল, এটা অন্য কোনো ইন্টেনশন ছিল না। যেহেতু রেস্টরুম ছিল না বলে মেয়েটিকে বেচারা ওই হলে থাকতে হলো, সেমিনার হলে। তাই আমাদের ইন্টেনশন ছিল যাতে ডাক্তারদের সেমিনার হলে না থাকতে হয়। এভিডেন্স লোপাটের কথা বলা হয়েছে, আর আমাদের এভিডেন্স লোপাট আমি করতে যাবো কেন? কাকে বাঁচানোর জন্য? নোবডি ইজ রিলেটেড টু মি and I am not related to anybody. হুঁশিয়ারি দিলেন সুপ্রিম কোর্টের শুনানির আগের দিন ভরং করে হাসপাতালে ভর্তি হয়ে যাওয়া টালা থানার পুলিশ আধিকারিককে 4টি বেসরকারি হাসপাতাল ভর্তি না নেওয়ায় তিনি বেজায় রুষ্ট। পুজোর আনন্দে না ভেসে গিয়ে আর 5টা ঘটনার মতো অভয়ার ধর্ষণ আর খুনটাও 5 দিনে ভুলে না গিয়ে মানুষ এখনো মনে রেখেছে, এটা মমতার ভালো লাগছে না। ধর্ম আর অধর্মের এই যুদ্ধে মমতা কোন দিকে আছেন বুঝতে এর পরেও কারোর অসুবিধা হবে কি?
বাংলা। মন দিয়ে শুনলেন নিশ্চয়ই আপনারা। আর একটা হাসপাতালে রাজ্যে দেখাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নতুন করে চিকিৎসকদের জন্য রেস্ট রুম তৈরি হয়েছে? আরও অনেক হাসপাতালে তো নেই, অনেক। সুপ্রিম কোর্ট ধরে ধরে ন্যাশনাল টাস্ক ফোর্সকে বলেছে এ নিয়ে ব্যবস্থা নিতে, আর পশ্চিমবঙ্গ সরকারকে বলেছে বসে থাকবেন না এনটিএফ এর জন্য, আপনারা আজই এখনই করুন। এখনো পর্যন্ত আর একটা হাসপাতাল যেখানে রেস্ট রুম তৈরি হয়েছে, বেছে বেছে আরজি করেই না, ওটাই খুব তাড়াহুড়ো ছিল। আবার বলছেন নোবডি ইজ রিলেটেড টু মি, আই এম নট রিলেটেড টু এনিবডি, ভেবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যে বলছেন। চ্যালেঞ্জ করছি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে, আপনি মিথ্যে বলছেন। হতে পারে নোবডি ইজ রিলেটেড টু ইউ, আপনি সংসার জীবন যাপন করেননি, ঠিক, আপনি একা মানুষ, কিন্তু আপনি কারোর সঙ্গে রিলেটেড নন, অসম্ভব। পৃথিবীতে যেদিন এসেছিলেন আপনার মা ছিলেন, বাবা ছিলেন, দুজনেই গত হয়েছেন। খারাপ, যে কোনো সন্তানের জন্য খারাপ। আপনার দাদারা আছেন, বৌদিরা আছেন, তাদের ঘরে ভাইপো ভাইজিরা আছে, আপনার রিলেটেড নয় কেউ। জেনে শুনে মিথ্যে বয়ান দিচ্ছেন কেন? দিচ্ছেন তার কারণ আপনি কিছু লুকোতে চাইছেন। আপনার সঙ্গে রিলেটেড অনেক মানুষ আছেন, হতেই পারে তারা কেউ ওই ঘটনার সঙ্গে নেই, কেন থাকবেন? থাকার তো কথা নয়, মুখ্যমন্ত্রী পরিবারের তো এমন ঘটনায় জড়িয়ে পড়ার কথা নয়। তাহলে যারা রিলেটেড তাদেরকে অস্বীকার করছেন কেন? মানুষ আত্মীয়কে অস্বীকার করে যুদ্ধক্ষেত্রে, শ্মশানেও সাধারণত করে না। আপনি কি তাহলে স্বীকার করে নিচ্ছেন? যুদ্ধক্ষেত্রে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি যুদ্ধে পৌঁছে গিয়েছেন, আপনি যুদ্ধ করছেন, বেশ, যুদ্ধ তো করারই কথা এই সময়, কিন্তু কোন পক্ষে? ধর্ম না অধর্ম? ধর্মপক্ষে যুদ্ধ করলে কি আপনার এমন উৎকট উৎসব উন্মাদনা দেখা দিত ঠিক 1 মাসের মাথায়? এখনো তো মানুষের মন থেকে, আমাদের মন থেকে মানসিক অসৌচ কাটেনি। আমরা এখনো অসৌচ পালন করছি অভয়ার। পরিবারের পারিবারিক শাস্ত্রীয় অসৌচ নিশ্চিতভাবে কেটে গিয়েছে। অপমৃত্যু তাই 3 দিন, না হলে 11 দিনে কাটত। কিন্তু এ রাজ্যের অসৌচ, মানুষের মনের অসৌচ, বিচার না পাওয়ার অসৌচ, অকাল মৃত্যুর অসৌচ, এখনো প্রত্যেক দিন অভয়াদের আপনার ক্ষমতার যুপকাষ্ঠে বলি হওয়ার জন্য যে অসৌচ চলছিল, তা তো চলছে, তা তো চলবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না আপনি ক্ষমতার ওই শীর্ষ থেকে নিচে নেমে আসেন অথবা নেমে যেতে বাধ্য হন। আপনি সেটা বুঝতে পারছেন বলেই কি এত ভয়? কখনো ধমকাচ্ছেন, কখনো চমকাচ্ছেন, কখনো হাত জোর করে উৎসবে ফিরতে বলছেন, আর বলছেন আপনি জানেন কখন কি বলতে হয়। আমি বিশ্বাস করি, তাই আপনি এটা বলছেন। আপনি জানেন কখন কি দিয়ে চাপা দিতে হয়। আমার আজকের অগ্নিবাণ, বিচার চায় জনতা, উৎসব চান মমতা। এ রাজ্যের জনতা চাইছে বিচার, ঠিক সেই সময় মমতা চাইছেন উৎসব। মমতা দাবি করছেন তিনি জানেন কখন কি বলতে হয়। আমি বিশ্বাস করছি মুখ্যমন্ত্রী জানেন কখন কি বলতে হয়, জেনে শুনেই বলছেন। আমার সঙ্গে যে অতিথিরা রয়েছেন আজকে, আমার সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপির অপর মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মল মুখোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ থেকে সিপিআই নেতা অনির্বাণ চৌধুরী, এবং আমার সঙ্গে রয়েছেন মহামণ্ডলেশ্বর পরমহংস স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। মহারাজ, আমি শুরুতে আপনার কাছে আসব। আমি আমার এই ক্ষুদ্র জীবনে যতটুকু দেখেছি আর তার আগে, অর্থাৎ আমার এই পৃথিবীতে আসার আগে রামকৃষ্ণ মিশনের ইতিহাস যতটুকু জানি, এ ভাষায় রামকৃষ্ণ মিশন এমনকি স্বাধীনতা সংগ্রামের সময়ও সরাসরি শাসকের বিরুদ্ধে কিছু বলেছে বা সামাজিক কোনো ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে এই ভাষায় আমার জানা নেই। মহারাজ, আপনি কি এরকম কিছু জানেন মহারাজ? কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটা অদ্ভুত সময় দাঁড়িয়ে, যখন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা মনে করছেন এটা ধর্মযুদ্ধ, এটা ধর্মের লড়াই অধর্মের বিরুদ্ধে, নীতির লড়াই অনীতির বিরুদ্ধে, তখন তিনি আমাদের যুদ্ধ করতে না বলে উৎসব করতে বলছেন মহারাজ? শুধু রামকৃষ্ণ মিশন নয়, যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষই বলবে এটা উৎসবের সময় নয়। কবিগুরু খুব সুন্দর করে এক জায়গায় বলছেন, তারে যদি থাকে দাঁড়াইয়া ম্লান মুখ বিরহে বিরস, তবে বৃথা এই সহকার শাখা, বৃথা এই মঙ্গল কলস।
যে সর্বপ্রাণে ভক্তির বাড়ি দিয়ে মঙ্গল কলসটা পূর্ণ হবে, সেখানে মায়ের অশ্রু বাড়ি পড়ে সেই কলসের জল যে নোনতা হয়ে যাচ্ছে, আমরা কি জল নিয়ে আসবো মায়ের জন্য? সেখানে পিতার হাহাকার কোন বাদ্য ভাণ্ডকে চাপা দিতে পারবে? সেই জন্য এটা উৎসবের সময় নয়। শাস্ত্রে আছে যত নাজ্যন্তু পূজ্যন্তে রমন্ত্রে তত্র দেবতা। যেখানে নারী শক্তি পূজিত হয় সেখানে দেবতারা বিরাজ করেন, আর যেখানে নারী শক্তি নির্জিত হয়, নিপীড়িত হয়, ধর্ষিত হয়, প্রতারিত হয়, সেখানে দেবতারা বিরাজ করেন না। আজকে আমাদের রাজ্যের যে পরিস্থিতি তা দেব আরাধনার পরিস্থিতি নয়। স্বামীজি বারবার বলেছেন আগামী 50 বছর দেশ মাতৃকা হোক তোমার আরাধ্য। আর আজকে আমরা বলবো যে যতদিন না পর্যন্ত অভয়া তার সুবিচার পাচ্ছে ততদিন পর্যন্ত উৎসবের উন্মাদনায় আমরা মানতে পারছি না, আমরা মেতে উঠতে পারছি না। উৎসব মানে কি শুধু ব্যসন? উৎসব মানে কি শুধু দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া? আসলে মাননীয় হয়তো তাই চাইছেন, হয়তো তিনি চাইছেন যে অভয় বিচার না পাক, অভয় বিচার পাবার নাম করে যেন আরো অনেক পুরনো, অনেক নিভৃতে থাকা সত্য প্রকাশিত হয়ে না পড়ুক। না হলে এই ভাষায় তিনি বলতে পারতেন না। আসল কথা, উনি তো মা হননি কখনো, তাই মায়ের মনের বেদনা উনি বুঝতে পারছেন না। উনি জানেন না যে সন্তান হারা হয়ে গেলে মা বাবা কতখানি অসহায় হয়ে যায়। আমি নিজে কানে শুনেছি তার বাবার হাহাকার। আমি যেদিন এই ঘটনা ঘটে তার পরের দিন গেছিলাম, মায়ের কাছ থেকে শুনেছি, মা বলছে যে আমরা কিভাবে সেই সময় প্রতারিত হয়েছি, আমাদেরকে এতটুকু দেখতে দেওয়া হচ্ছে না পর্যন্ত। বাবা বলছে যে আমার এত জীবনের যত কিছু প্রয়াস একটুখানি সময়ের মধ্যে সব ধ্বংস হয়ে গেল মহারাজ, সব শেষ হয়ে গেল। এই হাহাকার কানে নিয়ে আমরা কোন মন্ত্রোচ্চারণ করব, কোন বাণী বলবো? আসলে ধর্ম এবং অধর্ম পরস্পর দুটো একদম যুযুধান হয়ে সামনাসামনি এসে পড়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে একেবারে সামনাসামনি এসে পড়েছে। এখন মুখ্যমন্ত্রী যদি অধর্মের পক্ষ নেন, যদি উৎসবের নাম করে সত্যকে গোপন করে দিতে চান, যদি পদে পদে তিনি উৎসবের ডঙ্কা বাজিয়ে সত্যের জয়ঘোষকে তিনি নির্জিত করতে চান, তাহলে বলবার কিছু নেই। এত অমানবিক, এত হৃদয়হীন, এত নিপীড়িতাকে উপেক্ষা করবার এত মানে কটু পথ আর আমরা দ্বিতীয়টা দেখতে পাচ্ছি না। মহারাজ আমার সঙ্গে থাকবেন, আমি কেয়াদির কাছে আসবো, কিন্তু আমার মহারাজ একটা প্রশ্ন। আমার তো ছোট থেকে এমন অনেক মায়েদের কথা পড়তে পড়তে বড় হয়েছি। শরৎচন্দ্রের বিন্দুর ছেলে, মেয়েছি দিদি, সেখানেও এক অভয়া দিদির কথা ছিল, সেখানে অন্নদা দিদির কথা ছিল। এরা কেউ হয়তো জৈবিক মা হতে পারেননি বা হননি বা হতে পারেননি, যাই হোক না কেন, বাই চয়েস, বাই ফরচুন, যাই বাই ফেট, কিন্তু তা সত্ত্বেও তাদের অপত্য স্নেহ, তাদের সন্তান স্নেহ নিয়ে কালজয়ী সব উপন্যাস লেখা হয়েছে। অর্থাৎ মানুষ চাইলে পারেন। মা শারদা নিজে মানুষ চাইলে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে পরম মমতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কোনো এজেন্সি রেইড করলে তার শিশু কন্যাটিকে কোলে করে নিজে নিয়ে আসেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর খোলস ছেড়ে বেরিয়ে আসেন একজন স্নেহময়ী দিদিমা, অথবা আমি বলবো তিনিও একজন মাই আসলে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভয়ের জন্য এতটা নির্দয় হতে পারেন কি করে, যিনি বলেন মানুষকে স্মরণ করিয়ে দেন, রাস্তা থেকে বাড়ি ঢুকে যান, উৎসব করুন, উৎসবে যান, এখন পুজো এসে গেছে, কি আমি আপনার কাছে আসবো? তার কারণ আমি একদম আমি আসছি মহারাজ আপনার কাছে। ক্ষমতা হারানোর ভয় বলছেন মহারাজ, জ্ঞান শূন্য হয়ে গেছে, দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেছেন, কি আমি আপনার কাছে আসবো? কি একদম মিসোজিনিস্ট হইতে বলছি না। আমার মাকেও দেখেছি খুব কন্ট্রোলড হইতে, আপনি হয়তো আপনার মাকে দেখেছেন, আমার স্ত্রীকে দেখছি, আমার মেয়েকে দেখছি, আমার ছেলে থাকলে তাকেও নিশ্চয়ই দেখতাম। একেবারে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা বুড়োরা সবাই দুর্গাপুজো আমাদের কাছে নতুন জামা কাপড় পরে, ঠাকুর দেখতে বেরোনো, উৎসব, আনন্দ, আড্ডা দেওয়া, অনেকদিন যাদের সঙ্গে দেখা হয়নি তাদের সঙ্গে দেখা হওয়া, এরকম একটা সময়। কিন্তু এবারের দুর্গাপুজো নতুন শাড়ি, নতুন চুড়ি এসবের জন্য রাখবেন না অন্য কিছুর জন্য রাখতে চান? প্রথমেই আপনার লেখাটাতে একটু ভুল ছিল অনির্বাণ, ওটা উৎসব হবে না, ওটা হবে উৎসব, তালবস্যয় ব, ওটা উল্লাস হবে না, ওটা হবে লয়াকার তালবস্য, লাশ। আমরা শুনেছি যে শকুন যখন শ্মশানে মৃতদেহ দেখে তখন তাদের মধ্যে একটা ভোজের উৎসব লেগে যায়, আনন্দের উৎসব লেগে যায়।
সেটা খানিকটা মনে হচ্ছে না এই মুহূর্তে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উৎসবে মেতে যাও। কিসের উৎসব? আমরা উৎসবে আছি। আপনার ওই সেলিব্রেশন কার্নিভেল উৎসবে নেই, থাকতে পারবো না, থাকার মানসিকতা কারণ নেই। এবং আজকে আমি বলছি একজন নারী হিসেবে, একজন মা হিসেবে, একজন মহিলা হিসেবে, নাই বা থাকুক কারো সন্তান, কিন্তু তা বলে তার মনের মধ্যে মমত্ববোধ থাকবে না, সেটা হয় না। দেখুন, নামে মমতা হলেই যে তার মধ্যে মমতা থাকবে এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কোনো স্থায়িত্ব নেই। আর আমরা আজকে অনেকগুলো কথা দেখেছি, আজকে আরেকটা কথা আমাকে বলতে হবে। দেখুন, আমি বলছি যে উৎসব আমরা নেই, মায়ের আরাধনায় আছি, আমরা উল্লাসে নেই, আমরা উৎসবে নেই, আমরা আরাধনাটা করব। নিঃসন্দেহে মা আসছেন, তার পুজো হবে, তার পুজো অর্চনা হবে, কিন্তু এই সব দুঃখটা ভুলিয়ে দিয়ে উৎসবে মাতিয়ে দেওয়া বাঙালিকে আর উৎসবের এত আলোর চাকচিক্যে একদম কোণে অন্ধকারের মধ্যে পড়ে থাকবে সেই অভয়ার বাবা মা, যারা নিজের মা, তারাও মাকে আরাধনা করতেন। অভয়া গত 2 বছর পুজো করেছিল, এবছর তার পুজোর কেনাকাটা হয়ে গেছিল। এইটা ভাবলে না অনির্বাণ, আর নতুন শাড়ি, নতুন চুড়ি ইচ্ছে করে না। আমার মনে হয় শুধু আমার নয়, এই বাংলা, এই দেশের বা সারা বিদেশে যত বাঙালি রয়েছেন তাদের প্রত্যেকের মনের মধ্যে এইটা আছে যে সেই মেয়েটাও তো খুব শখ করে, সেও তো শপিংটা করেছিল মায়ের জন্য, নিজের মা এবং মা দুর্গার আরাধনা করার জন্য। তাই এবছর উৎসবে না মেতে আমরা বরং আরাধনাটা করব, ওই উৎসব নয়। এইবার আসি আমি একটু, দেখুন কয়েকটা রাজনৈতিক কথা আমাকে বলতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে বিনীত গোয়েল তিনি সামলাবেন, তিনি নাকি খুব দুঃখ করেছিলেন, সে সন্দীপ ঘোষের দুঃখ আমরা শুনেছিলাম তার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা যে কথা জিজ্ঞাসা করতে চাই যে বিনীত গোয়েল যিনি আরজি কর সামলাতে পারলেন না, তিনি দুর্গাপুজো সামলাতে পারবেন? আরজি করে এই 2000, 3000, 4000 লোক যখন ঢুকে গেছিল, সেই বিনীত গোয়েল তিনি ব্যর্থ হয়েছিলেন সামলাতে। উনি পুজোয় যখন লক্ষ লক্ষ মানুষ থাকবে কলকাতা শহরে, কি করে সামলাবেন? আমরা ভরসা করতে পারছি না। আমি অন্তত আমার পরিবারের ছেলে পুলে যারা রয়েছে বা আমার বন্ধু বান্ধবদের সন্তান সন্ততি বলবো যে বেরোস না, কারণ এ অপদার্থ পুলিশ, অপদার্থ প্রশাসন এবং সবার ওপরে রয়েছে অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী। উনি আজকে বলেছেন যে আমি তো কোনো অনুদানের কথা বলিনি। এই রাজ্যে উনি বলেছেন, তার জলজান্ত ভিডিও রয়েছে, উনি কয়েকদিন আগেই 15ই আগস্টের পরেই তিনি বলেছেন যে হ্যাঁ আমি বলেছিলাম যে আমি একটা টাকা দেবো, কম্পেনসেশনের কথা বলেছি 10 লাখ, আর আজকে বলছেন আমি কম্পেনসেশনের কথা বলিনি। সবচেয়ে বড় কথা কি, এখানে একটা সত্যের অপলাপ আছে। মুখ্যমন্ত্রী নিজের গায়ে টানছেন। অভয়ার মা বাবা তো বলেননি মুখ্যমন্ত্রী টাকা দিতে এসেছিলেন, তারা নাম করে বলে দিয়েছেন ডিসি নট টাকা দিতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ডিসি নটকে দিয়ে একটা প্রেস কনফারেন্স করাচ্ছেন না কেন, অস্বীকার করাচ্ছেন না কেন? আমি জানি টাকা দিতে। আর শুধু আরেকটা কথা বলতে চাই, দেখুন উনি বলে দেবেন কবে উৎসব হবে, উনি বলে দেবেন কতদিন আপনি ঠিক আনন্দ করতে পারবেন, কতদিন শোক করতে পারবেন, এরপরে বলে দেবেন যে কতদিন, কবে জন্ম হবে, কবে তার মৃত্যু হবে, সবই তো উনি ঠিক করে দিচ্ছেন। এটাও ঠিক করে দিন, আর বাকিটা কি রইল? উৎসবের দিন নির্ধারণ করে দিচ্ছেন, শোকের দিন নির্ধারণ করে দিতে পারেন আপনি? একটা বাবা মা তাদের সন্তান হারিয়েছে, আপনি কি করে বলতে পারেন যে ওই একেবারে সব শোক ভুলে চলো আনন্দে মাতি? বলছি মা দুর্গা তো, নির্মলাবাবু, মা দুর্গা তো মহিষাসুর বধের গল্প বলি, সত্য বলি, তার প্রতীক বলি, সবটা নিয়ে আসেন। কিন্তু আমরা এবার কি বধ করব? মুখ্যমন্ত্রী চাইছেন আমরা উৎসব করি। আমরা কি উৎসব করব নাকি মায়ের হাতে মহিষাসুর বধকে মাথায় রেখে অন্য কিছু বধ করতে যাব, অন্য কোনো অবিচার, অত্যাচার, অভিশাপ? নির্মলাবাবু, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবলেম হলো মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতে সুশ্রী, কিন্তু মুখ খুললেই হয় কুশ্রী নয় বিশ্রী, যতবার দেখা গেছে। সুতরাং এইখানে মানে আমার যেটা মনে হয় যে ওর পুরো চৈতন্যটা লোপ পেয়ে গেছে। এবং ধরুন 9 তারিখের যে ঘটনা ঘটেছে অভয়ায়, তার আগের দিন পর্যন্ত তিনি ওই অভয়ারই মুখ্যমন্ত্রী ছিলেন, অভয়ার বাবা মার মুখ্যমন্ত্রী ছিলেন, আমার মুখ্যমন্ত্রী ছিলেন, আপনার মুখ্যমন্ত্রী ছিলেন। এখন আর নেই, এখন আর নেই, কারণ ওর বিহেভিয়ারটা প্রমাণ করে দিচ্ছে যে উনি এদের কারো মুখ্যমন্ত্রী নন। আজকে যারা বিচার চাইছে উনি কারোর মুখ্যমন্ত্রী নন, তাহলে উনি কাদের মুখ্যমন্ত্রী? এইবার প্রশ্নটা দাঁড়াচ্ছে, যদি কারুর, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক
স্বার্থপরতার বহু নজির আছে, দৃষ্টান্তমূলক নজির আছে। আজকে যেটা আমি দেখলাম ওনার সাংবাদিক সম্মেলনের পরে, সেটা হচ্ছে ওনার অমানবিক মুখ। এই মানুষ কখন অমানবিক হয়ে যায়? এই অমানবিকতাটা আসে তখনই যখন তার অস্তিত্বের সংকট আসে, যখন তার দেওয়ালে পিঠ ঠেকে যায়, যখন সে ভীত হয়, যখন সে পিছিয়ে পড়ে, যখন সে বুঝতে পারে যে মানুষ তার বিরুদ্ধে একটা প্রতিবাদ জানিয়ে জনরোষ, এটা জনতার রোষ না, জনরোষ তৈরি হচ্ছে। সুতরাং সেই জনরোষ, জনতার রোষকে যদি আটকাতে হয়, তখন উনি ওই একটা মানে কথাটা ব্যবহার করেছেন, উৎসব করুন, দুর্গা পুজোয় মেতে উঠুন। উনি বোঝেনও না, বাড়িতে পুজো করেন, জানেন না, এটুকুও জানেন না, সেই বুদ্ধিটুকুও লোপ পেয়েছে যে শক্তির রূপ, নারী হলো শক্তির রূপ, মা দুর্গা শক্তির রূপ। উনি বলেন আমায় জ্ঞান দেবেন না, উনি কারোর কাছ থেকে জ্ঞান নেবেন না। তার কারণ এতটাই অজ্ঞান যে ওকে জ্ঞান দিয়ে আপনি কিছু করতে পারবেন না। ওনার অজ্ঞানতা সীমাহীন। কিছু মনে করবেন না, ডিসক্লেমার দেওয়ার হলে দিয়ে ডিসক্লেমার চলছে। আমি 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 আপনাদের ক্ষোভের জায়গাটা বুঝতে পারছি। না না, ক্ষোভের জায়গা প্রশ্নটা নয়। দেখুন আমি আপনাকে বলছি, প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা সাংবাদিক সম্মেলন করেছেন, সাংবাদিক সম্মেলন করে যেটা জাস্টিফাই করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে ওনার যে একটা নতুন নাম হয়েছে লোপাট রানী, উনি লোপাট রানী নন, উনি ক্রিমিনালদের হেল্প করেন না, উনি সমস্ত চাটুকার আমলাদের সঙ্গে নেই, যার জন্য ইংরেজিতে কী সব রিলেট বলেছেন আমি জানি না, আমি ওগুলোর মধ্যে যেতে চাইছি না, সবটাই মিথ্যা। ওর আজকের গোটা প্রেস কনফারেন্সের ফার্স্ট টু লাস্ট মিথ্যাচারণ, মিথ্যাচারণ আর মিথ্যাচারণ, আর কিছুই নেই। সমস্তটা ধামাচাপা দেওয়া এবং লুকিয়ে ফেলার একটা চেষ্টা, যার জন্য প্রতিটা স্টেপে উনি যে কথাগুলো বলছেন প্রথম থেকে যদি আপনি ধরেন, প্রথম থেকে, তাহলে দেখবেন উনি আজকে নিয়ে অবধি আমার হিসেব মতো 9টা স্টেটমেন্ট করেছেন। তার মধ্যে 2টো স্টেটমেন্ট আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে। একটা হচ্ছে আমার কোনো লেনা দেনা নেই, আবার আর একটা স্টেটমেন্ট হচ্ছে পাশাপাশি ঠিক উল্টো, পরস্পর বিরোধী। ওটা ওদের ভেতরের ব্যাপার, মানে ওটা আরজি করের ভেতরের ব্যাপার। তা ভেতরের ব্যাপারটা কি? যে কাজটা করার দরকার ছিল পুলিশের 24 ঘন্টার মধ্যে, আপনার বাড়িতে যদি খুন হয়, আমার বাড়িতে যদি খুন হয়, পুলিশ প্রথম আমাকে অ্যারেস্ট করবে। সেখানে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করতে হলো সিবিআইকে প্রায় 20 দিন 25 দিন বাদে। এই কথাগুলো উঠেছে অলরেডি, এটা নতুন কোনো কথা নয়। কিন্তু প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে করে হোক, যতবার আওয়াজ উঠছে উই ওয়ান্ট জাস্টিস, ওটা আজকে পরিণত হয়েছে উই ডিমান্ড জাস্টিস। এই ডিমান্ড আর ওয়ান্টটা ডিমান্ড হয়েছে, এবং এই ডিমান্ডটা আরও বাড়বে যত দিন যাবে। বেশ, বোঝা দরকার। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে আরেকটা বক্তব্য শোনাবো আপনাদেরকে। তিনি ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। কিসে? টালা থানার ওসি, আপনারা জানেন 5 তারিখে আসলে আজকে যে হিয়ারিংটা হলো সুপ্রিম কোর্টে, শুনানিটা হলো, এটা 5 তারিখ হওয়ার কথা ছিল। কিছু অনিবার্য কারণবশত সেই শুনানি পিছিয়ে আজকের তারিখে আসে। 5 তারিখের ঠিক আগের দিন রাত্রিবেলা 4 তারিখে টালা থানার ওসি, আমরা জানি তিনি প্রায় পাগলের মতো এই রাজ্যের কলকাতা শহরের বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিলেন। তাকে যেন ভর্তি করে নেয়। 4টে হাসপাতাল যথাযথ চিকিৎসার কারণ দেখিয়ে, চিকিৎসা শাস্ত্রের কারণ দেখিয়ে তার চিকিৎসা করেছে, কিন্তু তাকে ভর্তি নেয়নি। অর্থাৎ তিনি অসুস্থ নিশ্চয়ই ছিলেন, কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার মতো ছিলেন না। আজ সেই চিকিৎসকদের উদ্দেশ্যে, সেই হাসপাতালগুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী কার্যত হুঁশিয়ারি দিয়ে কি বলেছেন একবার শুনুন। ইভেন কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অডাসিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। আমি শুধু বিমল শঙ্কর বাবু, বিমল শঙ্কর নাম আমি আপনার কাছে আসছি, আমি না, বিশ্বাস করুন, আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় অডাসিটিটা দেখছি। উনি হাসপাতালের অডাসিটি খুঁজছেন, আমি ওনার অডাসিটি দেখছি। আমি বলছি তো, আমি শুরুতেও চ্যালেঞ্জ করেছি, এখনও চ্যালেঞ্জ করছি। হিন্দু শাস্ত্রে
হিন্দু ধর্মে জন্মানো, নিজেকে হিন্দু পরিচয় দেওয়া কোনো মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, যতক্ষণ না বিরজা হোম করে শিখাসূত্র বিসর্জন দিয়ে আত্মশ্রাদ্ধ করে সন্ন্যাস নিচ্ছেন, ততক্ষণ তিনি বলতে পারেন না আমার কোনো আত্মীয় নেই। তিনি এটা বলতে পারেন আমি আত্মীয়দের সঙ্গে থাকি না, তাদের খোঁজ রাখি না, তাদের সঙ্গে সম্পর্ক রাখি না, কিন্তু এটা বলতে পারেন না আমার আত্মীয় নেই। উনি প্রথমে একটা মিথ্যা স্টেটমেন্ট করেছেন, উনি আরেকটা মিথ্যা স্টেটমেন্ট করেছেন, উনি মিথ্যা বলছেন টালা থানার ওসিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কেউ ফেরায়নি, ওনার প্যানিক অ্যাটাক হয়েছিল, সেই প্রেসক্রিপশন আমাদের কাছে আছে, আমাদের কাছে থাকলে ওনার কাছেও আছে। বিমল শঙ্কর বাবু, এই মুখ্যমন্ত্রী আমাদের উৎসবে ফিরতে বলছেন, আমরা ফিরবো না? অনির্বাণ, এখানে আসার আগে এই রাজারহাটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেমিনারে গিয়েছিলাম বাংলাদেশের উপরে। সেখানে অন্য একজন বক্তা এসেছিলেন, তার একটা বক্তব্য, আমি 3টে বক্তব্য উনি তুলনামূলক আলোচনা করে তার কি এফেক্ট হয়েছে গণতন্ত্রের, তার কি প্রভাব আলোচনা করেছিলেন। ভালো আলোচনা করেছেন, তিনি একেবারেই মোদির সমর্থক নন, কিন্তু বক্তব্যটা আমার অদ্ভুত লেগেছে, ভালো লেগেছে বলে বলছি। উনি বলছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য একসময় বলেছিলেন যে কেউ টাটার কেশাগ্র স্পর্শ করলে আমি দেখে নেব। তার এফেক্ট কি হয়েছে? তার সরকারটা চলে গেছে। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা বলেছিলেন চাকরি কি মানে মুক্তিযোদ্ধার ছেলে পাবে নাকি রাজাকারের ছেলেরা পাবে না, তার এফেক্টটাও বাংলাদেশে ভালো হয়নি। অথচ কৃষকরা যখন আন্দোলন করছিল দিল্লি বর্ডারে, নরেন্দ্র মোদীর বক্তব্য কী ছিল? হয়তো কোথাও আমাদের ভুল হয়েছে, আমরা তাদের বোঝাতে পারিনি, গোটা দেশকে বোঝাতে পারিনি। অর্থাৎ দেখো, গণতন্ত্রে না, ইউ মাস্ট হ্যাভ দ্য ডেমোক্রেটিক মাইন্ড। তোমার ডেমোক্রেটিক মাইন্ড নেই, তুমি নিজের ভাবনাগুলোকে অপরের ওপরে চাপিয়ে দেবে এবং তারপর তুমি ভাববে যে দেশ, গোটা মানুষ তোমার পেছনে ভেড়ার পালের মতো দৌড়বে। এটা একটু বেশি বাড়াবাড়ি। আমার দুঃখ লাগে এই কারণে যে এই সিপিএমের হাই হ্যান্ডেডনেসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যখন লড়াই করছিলেন, তখন তো এই সমাজের একটা অতি ক্ষুদ্র অংশ হিসেবে আমরা তো সেখানে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে গণতন্ত্রের স্পেসটা অন্তত বাড়বে, মানুষ অন্তত হাঁপ ছেড়ে বাঁচবে। উনি বিরাট কিছু করবেন কোনো কালে আশা ছিল না। নির্বাচনের আগে 2011 নির্বাচনের আগে একজন সাংবাদিকের একটা লেখা এখনো আমার মনে আছে, নাম বললে কোথাও অসুবিধা নেই, জানি না ভদ্রলোক এখন বোধহয় চাকরি করেন না, উদয় বসু বলে স্টেটসম্যানে লিখেছিলেন, উদয় বসু, আমাদের অনেক সিনিয়র, একদম অনেক সিনিয়র। উনি বলেছিলেন যে দেখুন বদল হবেই, সেই বদলের পরে মানুষ ফ্রাইং প্যান থেকে ফায়ারে হয়তো যেতে পারে, কিন্তু বদল হবেই, বদল আটকানো যাবে না। এই কথাটা আমার তো মনে হয়েছে প্রফেটিক, যে উনি এত শক্তি বুঝেছিলেন, হয়তো আমরাও কিছুটা বুঝেছিলাম উনি তেমন কিছু করতে পারবেন না, কিন্তু উনি যে ঘুরিয়ে ক্ষতি করে যাচ্ছেন এটাই আমার কাছে চিন্তার বিষয়। সবচেয়ে বড় কথা, আপনি এটা সেদিনকে নিশ্চয়ই আন্দাজ করতে পারেননি যে একটা গোটা রাজ্য অভয়ার জন্য মানসিক অশৌচে থাকার সময় মুখ্যমন্ত্রী তাদেরকে উৎসবে ফিরতে বলবেন, এটা বলে আন্দাজ করেন? মুখ্যমন্ত্রী আরো কতগুলো কাজ করছেন উনি নিজেই জানেন কি? আমি আজকে বলছি, একটু আগে খবর পেলাম ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে যারা সিএসটি থেকে জয়েন করছে আজ অবধি মাইনে পায়নি। খোঁজ নাও, লোকে উৎসবে যাবে, পেটে ভাত আছে, খেতে দিয়েছেন, তারা এখনো মাইনে পায়নি। তো আমি তো এখানে ঘোষণা করছি, খোঁজ নিন, আমার কানে খবরটা এলো। অর্থাৎ উৎসবে আপনি পাঠাচ্ছেন, যেখানে মানুষের বাড়ির মেয়েকে সে হাসপাতালে পাঠাচ্ছে, সে ফিরল না, রেপ্ট হলো, তাকে মার্ডার করা হলো, এবং সবচেয়ে বড় কথা সে বিচার এখনো পায়নি, কারণ প্রমাণ লোপাট করে দেওয়া হলো। আপনার দলেরই কিছু জনপ্রতিনিধি সেখানে কি ভূমিকা পালন করেছিল? নিজেরা দাঁড়িয়ে থেকে ডেড বডি পুড়িয়েছিল। আমার তো মনে হয় এবারে শ্মশানে আর ডোমের দরকার নেই, এগুলোকে ডোমের চাকরি দেওয়া হোক ওখানে নিয়ে গিয়ে, যারা ডেড বডি পোড়ায়। ন্যাচারালি এই লোকগুলো যদি সমাজ ব্যবস্থাটাকে এই দিকে নিয়ে যায়, আই এম সরি টু সে, উৎসবে মাতবো আমরা। এই উৎসবটাতে আমরা পরিষ্কার মানুষকে বলবো, হ্যাঁ উৎসব সবার কাছে আসে, কিন্তু মনে রাখতে হবে যে আমরা এই রাজ্যে কেউই নিরাপদ নই। আমরা এই রাজ্যে সব সময় আতঙ্কে থাকি। এই আতঙ্কের যুগের যদি অবসান না হয়, কোনো উৎসব মিনিংফুল হতে পারে না। উনি যতই মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, মানুষ কিন্তু ভুলবে না। এখন একে একে কিন্তু এই সরকারের কঙ্কালগুলো বেরিয়ে আসছে, কঙ্কাল সাল চেহারাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আমি 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 একবার একটু অনির্বাণের কাছে জানি, বলবো আমি আসবো আপনার কাছে। অনির্বাণ চৌধুরী আমার সঙ্গে রয়েছেন। অনির্বাণ, আপনি খুব গর্বের সঙ্গেই দাবি করেন যে আমি কমিউনিস্ট নই, কিন্তু আমি বামপন্থী। আপনি দল যাই করেন, আপনি সিপিআই দল করেন, ঠিক আছে। আমি সেই কারণেই আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার সাথে ব্যক্তিগত আলাপচারিতা আমারটা জানা আছে বলে, যে আপনি মনে করেন শ্রীমদ্ ভগবদ্ গীতা বিপ্লবীদের হ্যান্ডবুক হতে পারে ভারতবর্ষে। আমি তাই জিজ্ঞাসা করছি। আজকে ওই গীতা উল্লেখ করি, শ্রীমদ্ ভগবদ্ গীতা উল্লেখ করেই স্বামী শুদ্ধিতানন্দ বলছেন অহিংসা আনকন্ডিশনাল হতে পারে না। তিনি বলছেন
যুদ্ধক্ষেত্রে মানুষ যখন থাকে তখন তাকে সিদ্ধান্ত নিতে হয় তিনি কার বিরুদ্ধে লড়ছেন। আমরা একদল শয়তানের বিরুদ্ধে লড়ছি। স্বামী শুদ্ধিদানন্দ বলছেন উই আর ফাইটিং এগেনস্ট আ গ্যাং অফ ইভিলস। একদল শয়তানের বিরুদ্ধে আমরা লড়ছি, তখন অহিংসা আনকন্ডিশনাল হতে পারে না। সন্ন্যাসী এর চেয়ে বেশি বলবেন না, বলতে পারেন না। যা বলেছেন আমার মনে হয় তাই বোধহয় যথেষ্টের থেকে বেশি বলে ফেলেছেন। অনির্বাণ, আপনাকে আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী চাইছেন সারা রাজ্যের মানুষ উৎসবে মেতে উঠুন। উনি আমাদের মানসিক শারীরিক অসৌচের সময়সীমা 1 মাসে বেঁধে দিয়েছেন, 1 মাস শেষ, এবার যেন আমরা উৎসবে ফিরি। অনির্বাণ, কি করবেন? আপনার প্রশ্নের উত্তরটা আমি যে কথা বলবো তার মধ্যে আশা করি পেয়ে যাবেন। আমার আজকে রবীন্দ্রনাথের সামান্য ক্ষতি কবিতাটার কথা মনে পড়ছে, যেখানে সেই মহারানী প্রজাদের পর্ণকুটিরকে পুড়িয়ে দিয়ে সেই আগুনে সেই পর্ণকুটিরে যে আগুন ধরিয়ে দিয়েছিল তাতে যে সেখানকার বাতাস উত্তপ্ত হয়েছিল, সেই উত্তপ্ত বাতাসে নিজের শীতাক্ত শরীরকে আরাম দিয়েছিলেন। আজকে যখন উনি অবলীলায় বলে দিলেন 1 মাস হয়ে গেছে উৎসবে ফিরুন, তখন এই সামান্য ক্ষতির মহারানীর কথা আমার বারবার মনে পড়ছে। লজ্জা নেই, শোক নেই, সততা নেই, মনুষ্যত্ব নেই। একমাত্র জন্মগতভাবে যার সংবেদ বন্ধা, একমাত্র জন্মগতভাবে যে মানসিকভাবে অপরাধ প্রবণ, অসহায়, নৈতিক দিক থেকে জন্মগতভাবে যে অসৎ, একমাত্র তার পক্ষেই এই কথা বলা সম্ভব 1 মাস হলো এবার উৎসব। এইটা আজকের নয়। নির্মলদা বললেন যে আজকে তার অমানবিক মুখ বেরিয়ে গেছে। অমানবিক মুখ আজকে বেরোয়নি। প্রফুল্ল ঘোষ থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য কোন মুখ্যমন্ত্রী যা পারেননি ইনি তাই করেছেন। ইনি ধর্ষণের দরদাম রেট করেছেন। যার মাথা থেকে এই ধর্ষণের রেটের চিন্তা ভাবনা বের হয়, তার মাথা, তার মস্তিষ্ক, তার মন, তার অস্তিত্ব অপরাধের সঙ্গে জড়িয়ে। আজকে তিনি যখন বলছেন 2 দিন পরে তিনি তিনি কার্যকর করবেন সরকারি পয়সায়, ফুর্তি করবেন, এই চোখের জলে উৎসব হবে। একটু আগে সন্ন্যাসী তিনি আসেন মহারাজ, তিনি খুব অসাধারণ বললেন রবীন্দ্রনাথকে কোট করে। কিসের উৎসব আজকে? দাসের উপর দাঁড়িয়ে উৎসব হবে? একটা মৃত্যুপুরীতে উৎসব হবে? উৎসব মানে কি? উৎসব কথার আক্ষরিক অর্থ কি? আজকে নির্লজ্জের মতো 23 থেকে 34টা আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছেন। আজকে তার আইনজীবীরা শুরু করছেন একটা মিথ্যা দিয়ে যে 23 জন নাকি মারা গেছে, স্বাস্থ্য দপ্তরের একটা রিপোর্ট। এই মিথ্যা দিয়ে আজকে শুনানি শুরু হচ্ছে। 23 জন মারা গেছেন। আমার মনে আছে যখন উনি 3 জন প্রসূতি মৃত্যুর কথা প্রথম বলেছিলেন, একটা ফেক নিউজ, আপনি একটা অনুষ্ঠান করেছিলেন এবং সেই অনুষ্ঠানে আপনি চ্যালেঞ্জ করেছিলেন যে সেই 3 জন প্রসূতি যারা মারা গেছে তাদের ওয়্যারহাউসটা দিন, আমরা যাচাই করব, সত্যি হয় আমরা প্রচার করব। এক্স্যাক্টলি, আমি এখনো বলছি অনির্বাণ যে যদি ওই 23 জনের নাম, ঠিকানা, আধার কার্ড নাম্বার আমাদেরকে দেন, আমরা বাড়িতে গিয়ে স্টোরি করে আসবো, যাচাই করে আসবো, স্টোরি করে আসবো, সত্যি সত্যি ডাক্তারদেরকে গিয়ে বলবো যে দেখুন এই 23 জন আপনাদের জন্য চলে গেলেন, আপনাদের আন্দোলনের জন্য। উল্টো দিকও আছে। হ্যাঁ, এটার একটা উল্টো দিকও আছে। আমি চ্যালেঞ্জ করছি নিগম সাহেবকে, আপনি বলুন না, এটা না হয় আগস্ট মাসে গেল, জুলাই মাসে 1 মাসে রাজ্য সরকারি হাসপাতালে কতজনের মৃত্যু? সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এটা এমন একটা রাজ্য কি যেখানে 24 ঘন্টায় কোন হাসপাতালে 9 জন, 10 জন, 12 জন শিশু মারা যায়। মুখ্যমন্ত্রী খোঁজেন বাম আমলে জন্মেছিল কিনা, মায়েরা ওই আমলে গর্ভবতী হয়েছিল কিনা। অনির্বাণ, শেষ একটা কথা বলি। আপনি বলছেন নিষ্ঠুর রসিকতা। অনির্বাণ ভাই, 1 সেকেন্ড। নিষ্ঠুর রসিকতা তখন শুরু হয়ে গেছিল যখন উনি হাঁসখালি থেকে সন্দেশখালি সবগুলো ধর্ষিতা এবং মৃতা ধর্ষিতাদের অপমান করেছিলেন। সেই ধারা অব্যাহত রয়েছে। শেষে জাস্ট একটা কথা বলি, শ্মশানে আজ পড়েছে এক লাশ, তাই দেখে শকুনের সে কি উল্লাস, ছিঁড়ে খাবে সে সঙ্গে ছেলেপুলে এবং ভাইসব। আজ শকুনের ঘরে এসেছে
অকালের উৎসব। আমার উৎসব কিন্তু হারিয়ে গেছে 2021 থেকে, যখন চোখের সামনে আমার দলের কর্মীদের মরতে দেখেছি, তাদের বাড়ির মহিলাদের উপর নির্যাতন দেখেছি। ওই নির্বাচনের এটা না সরানো অবধি এই সরকারকে আমি কখনো উৎসবে মাতবো না। আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। বাংলাদেশটা বারবার বলে কেন? আমি আপনাদের রায়টা দেখি, আমি সাধারণ মানুষের রায়টা দেখে আমি শেষ করব। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখেছিলাম সমাজ মাধ্যমে, আপনারা কি উত্তর দিয়েছেন? জনরোষে পড়ে উৎসব হাতিয়ার মমতার জিজ্ঞাসা করেছিলাম, ফেসবুকে 93% মানুষ মনে করেছেন হ্যাঁ ঠিক এটাই, জনরোষে পড়ে এখন উৎসবকে হাতিয়ার করতে চাইছেন মমতা। এক্স হ্যান্ডেলে পরিসংখ্যান, এখানে 92% মানুষ মনে করেছেন হ্যাঁ, 8% মানুষ না মনে করেছেন। এবার চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে। 2 ঘন্টায় 25,000 মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে 97% মনে করছেন জনরোষে পড়ে উৎসব হাতিয়ার করছেন মমতা, না মনে করছেন 3% মানুষ। আমি শেষ করব একটি কথা বলে, রামচন্দ্র দুর্গাপুজো করেছে অকাল বোধন, যা আমরা করে থাকি শরৎকালে, আর সেই দুর্গাপুজোর দশমীর দিন রামচন্দ্র উৎসব করতে পারেননি, কারণ সেদিন রাবণ বধ হয়েছিল। উৎসবটা অযোধ্যায় ফিরে হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, একজন সাংবাদিক হিসেবে সমাজের সামান্য নারী যদি আমি বুঝতে পারি, জনতার আপনি জননেত্রী, আমার থেকে হয়তো ভালো বোঝেন, কিন্তু আমি বলছি একজন সাংবাদিকের যোগ্যতা, একজন রিপোর্টারের যোগ্যতায়, এবার দুর্গাপুজোর দশমীর দিনও বা তারপরেও উৎসবের আবহ তৈরি হবে। মানুষ সম্ভবত তারই মধ্যে রাবণ বধের জয়টা ছিনিয়ে আনবেন, যে আসুরিক শক্তিকে বিনাশ করতে এই মুহূর্তে আপনি জনতা আর অসুরের মাঝখানে দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। অনির্বাণের অগ্নিমান এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক।